রাত তখন 2টো। রাজাবাজারের মোড়ে একজন পুলিশ পাহারা দিচ্ছিল। হঠাৎ একটি দোকান ঘরের রোহাকে আধশোয়া অবস্থায় চোখ বুজে বসেছিল। কারণ মাঝরাতে কলকাতার রাজপথে চোখ চেয়ে দেখবার মতো কিছু নেই। দৈবাত একখানা মোটর ছুটে যায়। অমন ছুটন্ত মোটর দিনের বেলায় ছোটেলাল অনেক দেখেছে। হঠাৎ কয়েকটা কুকুর সমস্বরে চিৎকার করে উঠল। পথের কুকুর পুলিশ দেখলেই অমন চেঁচায়। লাল পাগড়ির ভয় চোরের চেয়ে তাদের বেশি, তবে কাছাকাছি এলে কামড়ে দিতে পারে। লাঠিটি নিয়ে ছোটেলাল চোখ মেলেই সে চমকে উঠল। কুকুরগুলোর কাছেই ওপাশের ফুটপাতে একটি মানুষ পড়ে আছে না? লাইট পোস্টের নিচে অমনভাবে কেউ পড়ে থাকার তো কথা নয়। মাতাল নাকি? উঠতে হলো। লাইট পোস্টার নিচে এসে তার চোখ বড় হয়ে গেল। এ কি? লোকটির গলা কাটা, জামায় রক্ত। পকেট থেকে বাঁশিটা বের করে তখনই সে বাজিয়ে দিল। পুলিশের বাঁশি। ওদিকের মোড়ে মিঠেলাল পাহারায় ছিল। অর্থাৎ সেও এক বাড়ির রোয়াকে চোখ বুজে বসেছিল। ধর্মর করে উঠে বসেই সে বাঁশিটি কোন দিক থেকে আসছে ঠাহর করে নিল। তারপর এগিয়ে এলো ছোটেলালের দিকে। মিঠেলালকে দেখে ছোটেলাল ভরসা পেল। বলল, খুন হুয়া। খুন হুয়া? আদমি খুন। ব্যাপার দেখে মিঠেলালের মাথা ঘুরে গেল। তাড়াতাড়ি বলল, ঠিক আছে, আমি এখনই গিয়ে থানায় খবর দিচ্ছি। ছোটেলালের একটু ভূতের ভয় আছে। বলল, আমি এখানে একা খাড়া থাকবো? তার চেয়ে বাঁশি বাজাই, আর কেউ আসুক। মিঠেলাল বলল, আরে ভয় কিসের? একটু তফাতে গিয়ে দাঁড়াও। বড় সাহেবের গাড়ির আওয়াজ পেলে কাছে আসবে। গোপে চাড়া দিয়ে ছোটেলাল বলল, আদমিকে আমি ডরি না, কিন্তু ভূত 100 হাত তফাতে থাকো। ভূত 100 হাত তফাতে আসবে না। সে 100 হাত আসতে আসতে তুমি আবার 100 হাত হটে যাবে। কথাটা ঠিক ছোটেলালের মনে লাগলো না। তার মুখের পানে তাকিয়ে মিঠেলাল সে কথা বুঝল। পুলিশের মনের কথা পুলিশই ভালো বোঝে। বলল, আর ওর এক বুদ্ধি আছে। আগে দেখলে ভূত আসবে না, বিড়ি খাও, সাথে আখ থাকবে। নেহাত খারাপ কথা নয়। ছোটেলাল বলল, বেশ, দেশলাই দাও। মিঠেলাল হেসে বলল, আমরা কখনো দেশলাই কিনি? হঠাৎ নজরে পড়ল বিড়ির দোকানের পোড়া দড়িটা তখনও দেয়ালের গায়ে ঝুলছে। ছোটেলাল বিড়ি ধরালো। মিঠেলাল বলল, আমি যাই। মিঠেলাল চলে গেলে ছোটেলাল নিহত মানুষটির পানে একবার ভালো করে তাকিয়ে নিয়ে ধীরে ধীরে সেখান থেকে একটু তফাতে সরে গেল। মিঠেলাল বলেছিল 100 গজ, ছোটেলাল সরে গেল 500 গজ। পুলিশে চাকরি করছি বলে কি রাত দুপুরে একটা খুন হওয়া লোকের কাছে একা দাঁড়িয়ে থাকতে হবে? তার উপর খুনি যদি কাছাকাছি লুকিয়ে থাকে তাহলে তারই বা হাতে খুন হতে কতক্ষণ? এখানে কেউ আছে বাধা দেবার? ছোটেলাল একটার পর একটা বিড়ি খেয়ে চলল। সঙ্গে আগুন থাকা ভালো। খুন হওয়া মানুষ নিশ্চিত ভূত হয়ে সবাই জানে, তবে কখন সেই ভূতের আবির্ভাব হয় তা কেউ জানে না। আগুনটা সঙ্গে থাকলে তবু নিরাপদ। কিছুক্ষণ পরেই গাড়ির শব্দ পাওয়া গেল। ছোটেলাল এগিয়ে গেল লাশটির কাছে। গাড়ি থামল। ইন্সপেক্টর পরেশবাবু, সাব ইন্সপেক্টর নরেশবাবু ও 4 জন সিপাই নামল। পরেশবাবু টর্চ ফেলে ভালো করে দেখলেন। শার্লক হোমসের সমস্ত বই তিনি পড়েছেন। ক্রাইম ক্লাব ও অগাথা ক্রিস্টিও বাদ দেননি। ভালো করে দেখে নিয়ে তিনি বললেন, এখানে গলা কাটলে এত কম রক্ত এখানে থাকতো না। পথ রক্তে লাল হয়ে যেত।
অন্যত্ব হত্যা করে এখানে এনে ফেলে দেয়া হয়েছে। এনেছে গাড়ি করে। এমনি বয়ে আনলে পথে রক্ত থাকতো। আশপাশে রক্তের চিহ্ন নেই। টাকা পয়সার জন্য সে খুন করেনি, কারণ লোকটার হাতে হাতঘড়ি, পকেটে দামি কলম, জামায় সোনার বোতাম রয়েছে। খুন করা হয়েছে অতর্কিতে। জামা কাপড়ের ইস্ত্রি ঠিক আছে, ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। লোকটা যখন খুন হয়েছে তখন সে শুয়েছিল। অন্য অবস্থায় থাকলে জামায় রক্তের দাগ থাকতো। অবস্থাবান লোক, বেশভূষা সেটাই প্রমাণ করছে। নরেশবাবু একমুখ হেসে বললেন, আপনি স্যার যুক্তি যা দান একেবারে অকাট্য। মানুষটিকে শনাক্ত করা যায় কিনা দেখি বলে পরেশবাবু নিহত লোকটির পকেটের মধ্যে হাত ভরে দিলেন। কোনো পকেটেই কিছু নেই। বললেন, না, আসল জিনিসটাই পকেটে রাখেনি। ফটো ছাড়া উপায় নেই। নরেশবাবু বললেন, কিন্তু ফটোগ্রাফারকে তো সকালের আগে পাওয়া যাবে না। সকাল অবধি পথে লাশ পড়ে থাকা কি ঠিক হবে? না, আমি ক্যামেরা এনেছি, এক্ষুনি দুখানা ফটো তুলে লাশ মর্গে পাঠিয়ে দিচ্ছি। নরেশবাবু বললেন, আপনি স্যার সব দিক ভেবে কাজ করেন। আপনার মতো বিচক্ষণ লোক পুলিশে খুব কমই আছে। পরেশবাবু ক্যামেরা বের করলেন। ক্যামেরার ফ্ল্যাশ লাগিয়ে পরপর দুখানি ছবি নিতে মিনিট 15 বেশি সময় লাগলো না। তারপর সিপাহীদের আদেশ দিলেন, লাশ তুলে নিয়ে মর্গে পৌঁছে দাওগে। এবারে পরেশবাবু ছোটেলালকে প্রশ্ন করলেন, কখন তুমি এই লোকটিকে কেন পড়ে থাকতে দেখেছ? ছোটেলাল 20 বছর কলকাতা পুলিশে চাকরি করছে। বাংলা সে ভালোই বোঝে। এতক্ষণ সে সব কথা শুনছিল। এবার বলল, হুজুর, আমার কাছে তো ঘড়ি নেই, ঠিক সময় বলতে পারবো না, তবে আপনারা আসার প্রায় আধ ঘন্টা আগে। ওদিকে ওই বিড়িওয়ালা দোকান খুলেই ঘুমাচ্ছিল, তাকে ডেকে দোকান বন্ধ করলাম। সেই সময় মনে হলো যেন একখানা ছোট গাড়ি এখানে এসে একবার থেমেছিল। আমি তো পথের ওদিকে ছিলাম, কিছুই দেখতে পাইনি, তবে একখানা মোটর চলে যাবার শব্দ পেয়েছিলাম। এদিকে এসে দেখি এই ব্যাপার। তখনই বাঁশি বাজিয়ে মিঠেলালকে ডাকলাম। বলেছি মোটর থেকে নামিয়ে দিয়ে গেছে বলে পরেশবাবু গর্বের হাসি হাসলেন। তারপর দুজনে হেঁটেই থানায় ফিরলেন। কাঁচা ঘুম থেকে উঠে গিয়েছিলেন, আবার যে যার কোয়ার্টার্সে গিয়ে শুয়ে পড়লেন। ঘুম থেকে উঠতে 8টা বাজল। নিচে নেমে এসে খবর শুনেই পরেশবাবু চমকে উঠলেন, লাশ উধাও। মর্গের দারোয়ান ঘুমোচ্ছিল, তাকে ডেকে তুলে দরজা খোলাতে পুলিশ ব্যস্ত হয়ে পড়ে। তারপর লাশ তুলতে গিয়ে দেখে গাড়ির মধ্যে লাশ নেই। অত বড় দেহটা কোথায় যেন উবে গেছে। তারপর অনেক তল্লাশ করা হলো, কিন্তু লাশের কোনো হদিস মিলল না। পরেশবাবু বললেন, আমায় তখনই খবর দিলে না কেন? আপনি সেই মাত্র শুয়েছেন স্যার, আপনাকে বিরক্ত করতে আর সাহস হলো না। পরেশবাবু গুম হয়ে বসে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, বুঝলেন, বেশ কাছাকাছি কোনো লোক মোটর নিয়ে তৈরি ছিল। যেই অবসর পেয়েছে অমনি লাশটা সরিয়ে নিয়ে চম্পট দিয়েছে। খুব দুঃসাহসী লোক। নরেশবাবু বললেন, আমারও তাই মনে হয় স্যার। এখন কি রিপোর্ট লিখি বলুন তো? ডেপুটি কমিশনার এই রিপোর্ট দেখলেই তো আগুন হয়ে উঠবেন। কোনো রিপোর্ট লেখার দরকার নেই স্যার, যখন লাশ পাওয়া যাবে তখন রিপোর্ট দেওয়া যাবে। কিন্তু লোকটার ঘড়ি, পেন, সোনার বোতাম যে নিয়ে এসেছি, বোতাম আর পেনটা আপনি ব্যবহার করুন স্যার, আর ঘড়িটা আমায় দিন, আমার কাজে লাগবে। কিন্তু পরে তখন দিয়ে দিলেই হবে, আর না দিলেই বা কে জানছে। এমন সময় এক ভদ্রলোক অফিস ঘরে এসে ঢুকলেন। বললেন, স্যার, ডায়েরিটা একটু নোট করে নেবেন। কি হয়েছে?
পরেশবাবু জিজ্ঞাসা করলেন। কাল রাতে বাসে আমার হাত ঘড়ি কেটে নিয়েছে, কিছু টের পায়নি। কলমটাও তুলে নিয়েছে। জেনিত ঘড়ির ভেতরের ঢাকনায় আমার নাম লেখা আছে GS, অর্থাৎ গোরাচাঁদ সেন। পেনটা পেলিক্যান, তার গায়েও লেখা আছে GS। গোরাচাঁদ কাগজখানি দিলেন। পরেশবাবু একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন, ঠিক আছে, সন্ধান পেলেই আপনাকে জানাবো। গোরাচাঁদ বেরিয়ে যাবার পর সহসা যেন পরেশবাবুর ঘুম ভাঙল। ড্রয়ার থেকে একটা ঘড়ি আর পেন বের করলেন। ঘড়ি খুলে দেখলেন ভিতরের ডায়ালে GS লেখা আর কলমের গায়েও GS লেখা। তখনই তিনি বলে উঠলেন, এই দেখো তো নরেশ, লোকটা কোথায় গেল? ওই সেই লোকটা, শিগগির পাকড়াও করো। নরেশবাবু তড়িৎ পদে বেরিয়ে গেলেন, কিন্তু সে মানুষটিকে আর দেখতে পেলেন না। রাজপথে চলতি মানুষের মাঝে সে হারিয়ে গেছে। পরেশবাবু বললেন, এই চিঠিতে ওর ঠিকানা দেয়া আছে, ওখানেই আমরা যাব। নরেশবাবু ও দুজন সিপাহীকে সঙ্গে নিয়ে পরেশবাবু বেরিয়ে পড়লেন। বরাবর গেলেন সেই চিঠির ঠিকানায়। পথের উপর সুন্দর একখানি দোতলা বাড়ি। এক প্রবীণ ভদ্রলোক বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। পরেশবাবু ঘরে ঢুকেই বললেন, আমি আপনাকে গ্রেপ্তার করলাম। ভদ্রলোক হকচকিয়ে উঠলেন, বললেন, হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করলাম কেন? খুন করা ও মৃতদেহ গুম করে রাখার জন্যে। কে খুন করলো? কাকে খুন করলো? খুন করেছেন আপনি, কিন্তু কাকে খুন করেছেন তা জানার আগেই তার লাশ গুম করেছেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। একটি লাশ কোথায় সরিয়েছেন বলুন? গোরাচাঁদ বাবু, আমার নাম গোবিন্দ সরকার, ওই হলো GS। খুন খারাপির ব্যাপারে আমি কিছুই জানি না। জানবেন ফাঁসির হুকুম হলে। ফাঁসি? আমার ফাঁসি? ভদ্রলোক থরথর করে কেঁপে উঠলেন। চোখ মুখ লাল হয়ে মূর্ছা যাবার মতো হলো, কিন্তু পরেশবাবু সেদিকে ভ্রুক্ষেপও করলেন না। বললেন, খুন করার সময় মনে ছিল না যে ফাঁসি হতে পারে? আবার থানায় ডায়েরি লেখাচ্ছেন পেন পিকপকেট হয়েছে, হাতঘড়ি কেড়ে নিয়েছে। ভাবছেন আমরা বুঝি এতই কাঁচা না? পরেশবাবু গোবিন্দবাবুকে থানায় নিয়ে এলেন। পরদিন উকিল ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করল, আমার মক্কেল অসুস্থ, পুলিশ বিনা কারণে তাকে আটক করেছে, তাকে জামিনে ছেড়ে দেয়া হোক। পুলিশ বলল, হুজুর, নরহত্যা ও নিহতের লাশ গুম করার অপরাধে গোবিন্দবাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন ছেড়ে দিলে পুলিশের অনুসন্ধান কাজ বিশেষ বিঘ্ন হবে। প্রতিপত্তিশালী লোক বাইরে গিয়ে বিশেষ প্রভাব বিস্তার করবেন, আমাদের অনুসন্ধানের অসুবিধা হবে। অন্তত 15 দিন তাকে হাজতে রাখতে অনুমতি দিন। ম্যাজিস্ট্রেট আবার নতুন লোক, অল্পদিন এই পদে এসেছেন। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলুন তো? সম্প্রতি কোনো হত্যাকাণ্ডের খবর তো কাগজে পড়িনি। কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে ছিলেন পরেশবাবু। ঘটনাটা আগাগোড়া তিনি সংক্ষেপে বললেন। শেষে বললেন, অনুসন্ধানের সুবিধার জন্য কাগজে খবরটা প্রকাশ করা হয়নি স্যার, কিন্তু এই সম্পর্কে গোবিন্দবাবুকে আপনারা সন্দেহ করেছেন কোন কারণে? ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন। ওই যে স্যার, GS অর্থাৎ গোবিন্দ সরকার। গোবিন্দবাবুর উকিল বলল, হুজুর, আমার এইখানে আপত্তি আছে। খুনের কেসটাই বাজে, কেউ খুন হয়নি, গোবিন্দবাবুও কাউকে খুন করেননি। পরেশবাবু হেসে বললেন, হুজুর, এই কথা বলার জন্য লাশটা সরিয়ে ফেলা হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। উকিল বলল, হুজুর, যদি অনুমতি দেন তো আমার সাক্ষী আছে। ম্যাজিস্ট্রেট অনুমতি দিলেন। উকিল একজন লোককে ডেকে আনলো। ম্যাজিস্ট্রেট বললেন, আপনি কি বলতে চান বলুন। সাক্ষী বলল,
আমি একজন ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখিয়ে খাই। আমি গোবিন্দবাবুর ভাড়াটে। ওর অনেকগুলো বাড়ি আছে, তারই একখানায় 20 বছর আমি ভাড়া আছি। আমার অসুখ করেছিল বলে এবার 2 মাসের বাড়ি ভাড়া বাকি ছিল। আমি বলি কিছু টাকা হাতে এলেই ভাড়াটা চুকিয়ে দেব। উনি তবু আমাকে উচ্ছেদ করার জন্য মামলা করেন। আদালতের সমন পেয়ে আমি আবার ওর কাছে যাই। উনি তখন বলেন যে আমি উঠে গেলে অনেকে বেশি ভাড়ায় উনি ভাড়াটে পাবেন। তাছাড়া ম্যাজিশিয়ান বলে আমাকে অনেক কথা শুনিয়ে দেন। আমি অসুস্থ দেহে গিয়েছিলাম, উনি আমাকে একবার বসতেও বলেননি। কয়েকটা কড়া কথা শুনিয়ে খেদিয়ে বের করে দেন বলা চলে। আমি সেই জন্যই ম্যাজিকে কি হয় তা ওকে দেখিয়ে দিলাম। ম্যাজিস্ট্রেট বললেন, তাহলে এই খুনের ব্যাপারটা ম্যাজিক? পরেশবাবু ফটো দেখালেন। এই দেখুন হুজুর ফটো। ম্যাজিশিয়ান বলল, এটা আমারই ফটো হুজুর। আমি খুনের ভান করেছিলাম। আমাকে গাড়িতে করে পুলিশ মর্গে নিয়ে গিয়েছিল। মর্গের সামনে আমি গাড়ি থেকে নেমে চলে আসি। এটা হুজুর যাকে বলে ম্যান হিপনোটিজম, যা দিয়ে আমরা জ্যান্ত লোককে জিভ কেটে ফেলি, চাবিবন্ধ বাক্সের মধ্যে থেকে বেরিয়ে আসি। এও স্যার ঠিক তাই। তবে নরেশবাবু কাল রাতে আমার ঘড়ি, পেন ও বোতাম খুলে নিয়েছিলেন। সেইগুলি যেন ফেরত পাই হুজুর, সেই হুকুমটা দিয়ে দিন। জিএস আমারই নাম, গোরাচাঁদ সেন। অবশ্য গোবিন্দবাবুর নামের সঙ্গেও মিল আছে, জিএস গোবিন্দ সরকার। তাইতেই আমার সুবিধে হয়েছে। ম্যাজিস্ট্রেট অনেক মামলা করেছেন, অনেক মামলা দেখেছেন, কিন্তু এমন অভিনব খুনের মামলা কখনো দেখেননি। কি করা উচিত তিনি একটু দ্বিধায় পড়লেন। তারপর পরেশবাবুকে বললেন, খুনের কোনো প্রমাণ আপনার কাছে আছে কি? হুজুর এই ফটো। ফটো দেখেছি, কিন্তু ওতে কে খুন করলো তার কোনো প্রমাণ পাওয়া যায়? একজনের হাত ঘড়ি আর পেনে জিএস লেখা আছে, সেই জি ধরে আপনি গোকুল, গজেন, গদাই, গণেশ, গোপেন, গোবর্ধন যত পারেন সব ধরে আনবেন। তারপর আপনি ধারণা করে নিলেন খুনি এসে থানায় নাম ঠিকানা দিয়ে যাবেন। আপনার বুদ্ধি তো খুব। হুজুর পাকা খুনি অনেক সময় এমন করে। অপরাধ তত্ত্বের অথরিটি স্যার আর্থার কোনান ডয়েলের বইয়ে এইরকম অনেক তথ্য পাওয়া যায়। স্যার আর্থার কোনার মানে শার্লক হোমস? হ্যাঁ হুজুর। ডিটেকটিভ গল্প পড়ে আপনি খুনের মামলার সমাধান করবেন? আপনার মতো ইন্সপেক্টর পুলিশে আর কটি আছে? আপনার লিটারেট কনস্টেবল হওয়া উচিত। দেখি আপনার ফটোখানা। পরেশবাবু ফটো দিলেন। ম্যাজিস্ট্রেট ফটোর সঙ্গে গোরাচাঁদবাবুর মুখখানি মিলিয়ে দেখলেন। তারপর বললেন, এ ফটো আপনার? হ্যাঁ হুজুর। পুলিশের সঙ্গে আপনি এরকম গুরুতর রসিকতা করতে সাহসী হলেন কি করে? হুজুর কাজটা খুবই অন্যায় হয়েছে জানি, কিন্তু এ কাজ না করলে আমাকে বাড়ি ছাড়তে হতো। ওই বাড়িতে 22 বছর আমি হুজুর 25 টাকা ভাড়ায় এসেছিলাম, এখন 50 টাকা দিই। কিন্তু ছাড়তে হলে ওই ভাড়ায় আর বাড়ি পাবো না হুজুর। আর পুরনো ঠিকানা বদল করলে আমাদের ব্যবসার বড় ক্ষতি হবে, কাজেই বাধ্য হয়ে হুজুর। এই ধরনের গুরুতর তামাশা আর করবেন না, আমি নিষেধ করছি। আর পরেশবাবুকে বললেন, এই মামলার বিবরণ যখন কাগজে বেরোবে তখন সাধারণ লোকে কি ভাববে বলুন তো? ডিটেকটিভ গল্প পড়ে কখনো খুনের কিনারা করা যায় না। সাবধান হয়ে ভবিষ্যতে কাজ করবেন। যান, এখনই গিয়ে গোবিন্দবাবুকে ছেড়ে দিন গে। গোরাচাঁদ একখানি কার্ড পকেট থেকে বের করে ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে বললেন, এই আমার ঠিকানা স্যার, আপনার কোনো অনুষ্ঠান হলে জানাবেন, আমি ম্যাজিক দেখিয়ে আসব। আর নরেশবাবু থানায় ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। নরেশবাবু বললেন, যাক, একটা মস্ত গোলমেলে খুনের কেস থেকে বাঁচা গেল। পরেশবাবু বললেন, তুমি একটা গাধা। নরেশবাবু হেসে বললেন, আপনি শার্লক হোমস আর আমি ডাক্তার ওয়াইজ। আমি গাধা হলে আপনি শার্লক হোমস হবেন কি করে? পরেশবাবু গর্জন করে উঠলেন, তোমাকে জবাই করব। নরেশবাবু বললেন, গাধা জবাই স্যার? পরেশবাবু এবার হেসে ফেললেন।
ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।